নমস্কার, বিগ স্টোরির আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ। আজকের বিগ স্টোরির আলোচনা কোনো গতানুগতিক রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির খবর নয়, বরং এটি ভারতীয় রাজনীতি এবং নাগরিক আন্দোলনের এমন এক অভূতপূর্ব রূপান্তর নিয়ে, যা ইতিপূর্বে ভারতের গণতান্ত্রিক মানচিত্রে এর আগেও বারবারই দেখা গিয়েছে। আমরা আজ যে বিষয়টি নিয়ে ব্যবচ্ছেদ করতে বসেছি তা হলো 2026 সালের মে মাসে জন্ম নেওয়া এক অবিশ্বাস্য রাজনৈতিক ও সামাজিক ফেনোমেনন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ককরোচ জনতা পার্টি। আপাত দৃষ্টিতে এটিকে একটি সোশ্যাল মিডিয়া মিম আন্দোলন বা ইন্টারনেটের কৌতুক মনে হতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে 2026 সালে দাঁড়িয়ে জেনজি ও তরুণ সমাজ চালিত এই ব্যঙ্গাত্মক নাগরিক আন্দোলন কি প্রথাগত রাজনৈতিক দলগুলোর মতো 2029 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করছে? তারা কি আদৌ প্রথাগত সংসদীয় ভোটের ময়দানে নামবে, নাকি ক্ষমতার অলিন্দে থাকা রাজনৈতিক দলগুলোর রাতের ঘুম কেড়ে নেওয়াই তাদের আসল উদ্দেশ্য? ভারতের রাজনীতিতে অরাজনৈতিক আন্দোলন থেকে ক্ষমতার শীর্ষে ওঠার ইতিহাস কিন্তু নতুন নয়। সিঙ্গুরের কৃষক আন্দোলন থেকে আরজিকর আন্দোলন, কিংবা আন্না হাজারের ইন্ডিয়া এগেনস্ট করাপশন থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে ভারতের মাটিতে নাগরিক আক্রোশ আর সামাজিক ক্ষোভ কিভাবে ব্যালট বাক্সে রূপ নেয়। তাহলে কি 2026 সালের সিজেপির এই ব্যঙ্গাত্মক তেলাপোকা গর্জন 2029 সালের মেগা লোকসভা নির্বাচনের আগে এক বিশাল রাজনৈতিক সুনামির বার্তা দিচ্ছে? চলুন আজকের বিগ স্টোরিতে এই পুরো রাজনৈতিক ক্যানভাসটি বিশদভাবে বিশ্লেষণ করা যায়। দেখুন, সিজেপির সূত্রপাত 2026 সালের মে মাসে। দেশের কোটি কোটি বেকার যুবক, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী এবং বছরের পর বছর চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হতাশ তরুণদের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি একটি শুনানির সময় বিক্ষোভকারী তরুণ ও অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্য করে একটি চরম কটাক্ষমূলক মন্তব্য করে বসেন। তিনি মন্তব্য করেছিলেন যে এরা সমাজের তেলাপোকা এবং পরজীবী। রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ স্তর থেকে আসা এই অপমানজনক ও উদ্ধত্তপূর্ণ শব্দগুচ্ছ দেশের জেনজি সমাজকে ক্ষোভে ফেটে পড়তে বাধ্য করে। কিন্তু তারা কোনো হিংসাত্মক পথ বেছে নেয়নি। বিখ্যাত ডিজিটাল কৌশলবিদ ও রাজনৈতিক গবেষক অভিজিৎ দীপকে এই অপমানকেই এক মারাত্মক প্রতীকী অস্ত্রে রূপান্তর করেন। দেশের শাসক দল বিজেপির নামে আদলে তিনি সম্পূর্ণ ব্যঙ্গাত্মকভাবে গড়ে তোলেন এক নতুন আন্দোলন, ককরোচ জনতা পার্টি। যে আন্দোলনটি শুরু হয়েছিল শাসক শ্রেণী ও প্রাতিষ্ঠানিক শক্তির ঔদ্ধত্যের বিরুদ্ধে একটি প্যারোডি বা ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসাবে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তা কোটি কোটি তরুণের আবেগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইনস্টাগ্রাম, এক্স অর্থাৎ আগে যা টুইটার ছিল, এবং রেডিটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে সিজেপির অনুসারীর সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। তাদের দেওয়া স্লোগান ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, অর্থাৎ অলস এবং বেকারদের কণ্ঠস্বর, এবং সিস্টেম যাদের গুনতে ভুলে গেছে তাদের জন্য পার্টি। ভারতের সেই বিশাল তরুণ গোষ্ঠীর হৃদয়ে ধাক্কা দেয় যারা স্বাধীনতার 7 দশক পরও নিজেদের রাষ্ট্রীয় হিসাব নিকাশের বাইরে বলে মনে করে। অভিযোগ উঠেছিল যে ককরোচ জনতা পার্টি হলো স্রেফ কয়েকজন ইন্টারনেট আসক্ত তরুণের ডিজিটাল বিলাসিতা। কিন্তু 2026 সালের জুলাই মাসে সেই ধারণাকে চুরমার করে দেয় এই আন্দোলন। ভারতের কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষা, বিশেষ করে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট, ইউপিএসসি, এসএসসি এবং বিভিন্ন রাজ্যভিত্তিক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির সিন্ডিকেট এবং লাখো লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার প্রতিবাদে রাজপথে নামে সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা ডাক দেয় চলো সংসদ অভিযানের। 2026 সালে লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলার সময় দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জমা হয় হাজার হাজার সাধারণ ছাত্র ও যুব সমাজ। কোনো দামি প্যান্ডেল নয়, কোনো রাজনৈতিক দলের ভারী ব্যানার নয়, শুধু হাতে ডিজিটাল পোস্টার, স্যাটায়ার মিম এবং ককরোচের ছবি আঁকা প্ল্যাকার্ড নিয়ে যেভাবে জেনজি দিল্লির রাজপথ অচল করে দিয়েছিল, তা আধুনিক ভারতের গণপ্রতিবাদের ধারায় এক নতুন সংযোজন বলা চলে। এবার আসা যাক মূল রাজনৈতিক প্রশ্নে। জানিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে প্রথাগত দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে। ককরোচ জনতা পার্টিকে 2029 সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য বানিয়ে এগোচ্ছে? এই প্রশ্নের সোজা এবং সরাসরি উত্তর হলো না।
অন্তত প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক অর্থে নয়। ককরোচ জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনের নিবন্ধিত কোনো দল নয় এবং প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ জেনজি নেতারা স্পষ্ট জানিয়েছেন তারা 2029 সালের নির্বাচনে লড়বেন না। ভারতের জটিল রাজনীতিতে বিপুল অর্থবল, পেশিবল ও জাতিগত সমীকরণের মুখোমুখি না হয়ে তারা নিজেদের অরাজনৈতিক, ব্যঙ্গাত্মক এবং নাগরিক পাহারাদার হিসাবে রাখতে চায়। ক্ষমতার বদলে বিজেপি এবং বিরোধী ইন্ডিয়া জোটের মতো মূলধারার দলগুলো তাদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে শিক্ষা, স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থানকে 2029-এর প্রধান নির্বাচনী এজেন্ডা বানানোই এদের মূল লক্ষ্য। তবে কি ঐতিহাসিক অভিজ্ঞতা বলে রাজনৈতিক বা অরাজনৈতিক গণ আন্দোলনগুলো সাধারণত তিনটি পরিণতি পায়। কি কি? প্রথমত, শেষ পর্যন্ত কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো নিজেরাই রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। দ্বিতীয়ত, অন্য বিরোধী শক্তি দ্বারা ব্যবহৃত বা হাইজ্যাক হয়ে পড়েন, যেমন সিঙ্গুরের যে আন্দোলন। তৃতীয়ত, শাসক দলের দমনপীড়ন ও আংশিক সংস্কারের মুখে পড়ে গতি স্তীমিত হয়ে যায়। এবার সিজেপির 2029 সালের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বুঝতে গেলে আমাদের ভারতের ইতিহাসের প্রধান তিনটি গণ আন্দোলনের দিকে একবার ফিরে তাকাতেই হবে। প্রথমত যে আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, যা নাগরিক আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জয় এনে দিয়েছিল। 2006 সালে আপনাদের মনে থাকবে, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরের টাটা মোটরসের কারখানার জন্য অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তা প্রথম দিকে ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষা মঞ্চের। বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, নাট্যকার শাওলি মিত্র এবং কবি শঙ্খ ঘোষের মতো দেশের প্রথম সারির বুদ্ধিজীবীরা কৃষি জমি রক্ষা কমিটি বা নাগরিক মঞ্চের মাধ্যমে এই আন্দোলনের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করেছিলেন। পরে আন্দোলনের মূল রাশ নিজের হাতে তুলে নেন তৎকালীন প্রধান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে ধর্না, 26 দিনের আমরণ অনশন এবং সিঙ্গুরে লাগাতার অবস্থান আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এই নাগরিক প্রতিবাদকে দলীয় ও রাজনৈতিক গণ আন্দোলনের রূপ দেন। সমালোচকদের মতে সুনন্দ সান্যালদের তৈরি নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটিকে নিজের রাজনৈতিক স্বার্থে হাইজ্যাক করেছিলেন, যা 2011 সালে তাকে মহাকারণের ক্ষমতায় বসায়। এরপর দ্বিতীয় আলোচনায় আসি, ইন্ডিয়া এগেইনস্ট করাপশন। সেখান থেকে তৈরি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিভাবে? 2011 সালের জনলোকপাল বা দুর্নীতি বিরোধী আন্দোলন আধুনিক ভারতের রাজনীতি পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। আন্না হাজারে ছিলেন এই আন্দোলনের নৈতিক মুখ। তার দাবি ছিল এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক থাকবে এবং সংসদের বাইরে থেকে চাপ সৃষ্টি করে জনলোকপাল বিল পাশ করানো হবে। কিন্তু আন্দোলনের কৌশলবিদ ও অরবিন্দ কেজরিওয়াল যুক্ত ছিল তাদের ভিন্ন ভিন্ন মতধারায়। কেজরিওয়াল স্পষ্ট করেছিলেন, সিস্টেমের বাইরে থেকে স্লোগান দিয়ে নোংরা পরিষ্কার করা যাবে না, রাজনীতি বদলাতে হলে রাজনীতির পাঁকেই নামতে হবে। এবার বিচ্ছেদ ও নির্বাচনী রাজনীতি, সেটা কিভাবে? 2012 সালে আন্না হাজারের প্রবল বিরোধিতা সত্ত্বেও কেজরিওয়াল আন্দোলনকে সরাসরি প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং জন্ম নেয় আম আদমি পার্টি। আন্না হাজারে ক্ষোভ প্রকাশ করে বহুবার বলেছেন যে কেজরিওয়াল ও তার সঙ্গীরা দেশের আবেগ এবং আন্না হাজারের ভাবমূর্তি ব্যবহার করে ক্ষমতার চেয়ার ও মুখ্যমন্ত্রীর পদ বাগিয়ে নিয়েছেন। একে অনেকে আন্দোলন হাইজ্যাক করা বললেও কেজরিওয়াল প্রমাণ করেছিলেন যে দিল্লির মানুষ তার এই রাজনৈতিক বিবর্তনকে সমর্থন করেছিল। পরবর্তী আরও একটি আন্দোলনের দিকে অবশ্যই নজর রাখতে হয়, সেটা হলো আরজি কর আন্দোলন। অরাজনৈতিক প্ল্যাটফর্মে দলীয় অনুপ্রবেশের ছায়া লক্ষ্য করা যায়। সেটা কিভাবে? 2024 সালের আগস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর জুনিয়র ডাক্তার এবং সাধারণ নাগরিকরা যে আন্দোলন গড়ে তুলেছিল তা ছিল এক অভূতপূর্ব এবং অরাজনৈতিক গণ আন্দোলন। এটা আপনাদের সবারই মনের কোণায় লুকিয়ে রয়েছে। এবার আসি কিভাবে এই আন্দোলন পরবর্তীতে একটা অন্য ছায়া তাতে লক্ষ্য করা গেল। তিলোত্তমার বিচার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানেও রাজনীতির ছায়া পড়ে। শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে, অর্থাৎ তৎকালীন শাসক দল, যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট অর্থাৎ জেডিএফ এর মঞ্চ ও অরাজনৈতিক পরিকাঠামোকে ব্যবহার করে বামপন্থী ছাত্র যুব সংগঠন যেমন এসএফআই, ডিওয়াইএফআই এবং তাদের পরিচিত মুখেরা
যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যান্যরা নিজেদের হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। যদিও বামপন্থীদের দাবি ছিল তারা কোনো দলীয় ব্যানার না নিয়ে সাধারণ নাগরিক হিসাবে অপরাধের বিচারের দাবিতে রাস্তায় পাহারা দিয়েছেন, কোনো আন্দোলন হাইজ্যাক করতে যাননি। কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে আন্দোলনের অরাজনৈতিক চরিত্র রক্ষা করার জন্য। পরবর্তীতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির জনসংসদ অভিযানের সময় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছিল দেশ। সিজেপির আন্দোলনের মঞ্চে গিয়ে সংহতি জানান সিপিআইএম এর এসএফআই এবং এর হেভিওয়েট তরুণ মুখেরা, যেমন ঐশী ঘোষ, যিনি জেএনইউ এসইউ এর প্রাক্তন সভাপতি, এবং সৃজন ভট্টাচার্য। শুধু তাই নয়, পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক থেকে শুরু করে বহু নাগরিক অধিকার রক্ষা কর্মী সেখানে উপস্থিত হন। এখন মূল প্রশ্ন উঠছে, কেন বাম ও বিরোধী ছাত্র নেতারা সিজেপির মঞ্চে ছুটে গেলেন? এর পেছনে কয়েকটি সুনির্দিষ্ট রাজনৈতিক কারণ রয়েছে। প্রথমত, কমন এজেন্ডা। নিট কেলেঙ্কারি, শিক্ষা দুর্নীতি এবং তীব্র বেকারত্ব নিয়ে সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর মূল দাবি পুরোপুরি অভিন্ন। দ্বিতীয়ত, অরাজনৈতিক যুব সমাজকে কাছে টানা। প্রথাগত দলীয় রাজনীতি যখন জেনজি তরুণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তখন সিজেপির মিম কালচার ও বিশাল ডিজিটাল জনপ্রিয়তাকে ঢাল বানিয়ে অরাজনৈতিক তরুণ ভোটারদের নিজেদের দিকে টানাই বাম নেতাদের মূল কৌশলগত উদ্দেশ্য। তৃতীয়ত, মোদী সরকারের বিরুদ্ধে কমন ফ্রন্ট তৈরি। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি সরকারের শিক্ষানীতি ও কর্মসংস্থান সংক্রান্ত ব্যর্থতার বিরুদ্ধে একটি বিশাল সর্বভারতীয় যুব ফ্রন্ট গড়ে তোলা। তবে এই সমীকরণের পাশাপাশি আরও একটি বড় প্রশ্ন জনমনে উকি দিচ্ছে। সিজেপি কি সিঙ্গুর বা আন্না হাজারের আন্দোলনের মতো ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের হাতে হাইজ্যাক হয়ে যাবে, নাকি সিজেপি নিজেই অরবিন্দ কেজরিওয়ালের মতো 2029 সালের আগে নতুন কোনো রাজনৈতিক রূপ নেবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2029-এর লোকসভা নির্বাচনে সরাসরি প্রার্থী না দাঁড় করালেও সিজেপি কিং মেকার নয়, বরং এজেন্ডা মেকার। এই হিসাবে তিনটি প্রধান উপায়ে ভারতের রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণ তারা করতে পারে। কিভাবে? প্রথমত, তরুণ সমাজকে কোনো নির্দিষ্ট দলকে ভোট না দিয়ে বিপুল পরিমাণে নোটা বোতাম টিপে রাষ্ট্রীয় ব্যবস্থা প্রত্যাখ্যানের আহ্বান জানাতে পারে, যা প্রথাগত দলগুলোর ভোট ব্যাংকের হিসাব একেবারে এলোমেলো করে দিতে পারে। দ্বিতীয়ত, তারা ডিজিটাল ওয়াচডগ হিসাবে কাজ করে মিম কালচার ও ব্যঙ্গ রসাত্মক কন্টেন্টের মাধ্যমে শাসক ও বিরোধীদের মিথ্যে প্রতিশ্রুতি, দুর্নীতি ও মেরুকরণের রাজনীতিকে নগ্ন করে দিতে পারে। তৃতীয়ত, আন্না হাজারের আন্দোলনের মতো সিজেপির সামাজিক প্রভাব বিজেপি, কংগ্রেস সহ সমস্ত আঞ্চলিক দলগুলোকে বাধ্য করবে তাদের নির্বাচনী ইস্তেহারে বেকারত্ব ভাতা, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ও তরুণদের কর্মসংস্থানের নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে। 2026 সালে প্রতিষ্ঠিত এই আন্দোলন প্রমাণ করেছে যে স্যাটায়ার এখন প্রতিবাদের অন্যতম ধারালো অস্ত্র। নির্বাচনে লড়ুক বা না লড়ুক, শিক্ষায় দুর্নীতি ও বেকারত্ব বন্ধ না হলে এই তেলাপোকা রূপী তরুণ সমাজই যে প্রথাগত রাজনীতির ভিত কাঁপিয়ে দেবে, সেই স্পষ্ট বার্তা তারা পৌঁছে দিয়েছে। ইতিহাস আমাদের স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখায়, ভারতে কোনো নাগরিক আন্দোলনই কিন্তু চিরকাল ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে পারেনি। সিঙ্গুরে সুনন্দ সান্যালদের আঁকা অরাজনৈতিক স্বপ্নের ক্যানভাস শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি হয়ে উঠেছিল। আর 2011 সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী অনশনের পবিত্রতা ব্যবহার করেই অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতার মসনদে বসেছিলেন। আর তার পরবর্তীতে আরজি করে সাধারণ মানুষের আর্তনাদও আজ দলীয় রাজনীতির পাঁকে বন্দী। ককরোচ জনতা পার্টি আজ মিম কালচার আর জেনজি আবেগের জোয়ারে ভাসলেও ইতিহাসের এই নির্মম বাস্তবতা থেকে তারা মুক্ত নয়। প্রথাগত রাজনীতির নোংরা পাঁক পরিষ্কার করার নাম করে আসা এই তেলাপোকারাও একদিন বিরোধী শিবিরের রাজনৈতিক স্বার্থ পুতুলে পরিণত হবে কিনা, কিংবা কেজরিওয়ালের মতো অরাজনৈতিকতার মুখোশ খুলে নিজেরা ক্ষমতার দৌড়ে সামিল হবে না, তার গ্যারেন্টি কে দেবে? অবশ্যই এই বিষয়গুলো এখন নজর রাখতে হবে, কারণ যেভাবে এই সিজেপি গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, তাদের আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, যেভাবে তারা বিভিন্ন পয়েন্ট তুলে ধরছেন, এবং তাদের এই আন্দোলনের মাঝখানে মাঝখানে রাজনৈতিক মুখগুলিকে দেখা যাচ্ছে, তাহলে কি সেটা ওই 29-এর নির্বাচনের পথেই এগোচ্ছে কিনা দেখার বিষয়। বিজেপি
এই মুহূর্তে সিজেপি একটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোচ্য বিষয় রয়েছে। ককরোচ জনতা পার্টি যে বিষয় নিয়ে তারা প্রথমে একটা মিম তৈরি করত, সোশ্যাল মিডিয়ায় তাদের কোটি কোটি ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার তারা পথেও নেমেছে, আন্দোলন করছে। অবশ্যই সেই আন্দোলন তাদের এই স্বচ্ছ নিয়োগের দাবি, স্বচ্ছভাবে যাতে পরীক্ষা হয় এমন একাধিক বিষয়, এবং শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলছেন তারা। কিন্তু এই দাবি তোলার মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে যারা নাগরিক অধিকার রক্ষা কমিটি তাদের মধ্যে তো রয়েছে, সাধারণ মুখ রয়েছে, জেনজি মুখ রয়েছে, কিন্তু তার মধ্যে এবার রাজনীতিকদের মুখ দেখা যাচ্ছে। তাহলে কি এবার সেটা আস্তে আস্তে ওই রাজনীতির আঙিনায় প্রবেশ করছে? 2029-এর নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তারা এইভাবে আন্দোলন গড়ে তুলছে। কারণ এইরকম তো তিনটি ব্যাখ্যা কিছুক্ষণ আপনাদের সামনে আগে রাখছিলাম। একদিকে আমরা দেখেছি যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, একটা নাগরিক রক্ষা কমিটি দিয়ে সেই আন্দোলনের মুখ করা হয়েছিল, সাধারণ মানুষের, কৃষকদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নিজের মাইলেজ নেন এই আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবং তার দল পরবর্তীতে 2011 সালে এই আন্দোলনকে একেবারে পাথেয় করেই তারা ক্ষমতায় আসে। পরবর্তীতে যদিও সেটার আর কোনো চোখই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আন্না হাজারের, তিনি যে বিষয় নিয়ে আন্দোলন করেছিলেন, অনশন করেছিলেন, সেখান থেকে মাইলেজ নিয়েছিলেন কে? না, অরবিন্দ কেজরিওয়াল, যিনি একসময় দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, যদিও এখন তার দল বিরোধী স্থানে গিয়েছে। কিন্তু সেই সময় তিনি মাইলেজ নিয়েছিলেন সেই আন্দোলন থেকে, সেই অনশনে থেকেছিলেন এবং বলেছিলেন যে রাজনীতির ময়লা বের করতে গেলে রাজনীতির বাঁকেই তাকে পা ফেলতে হবে, এবং সেটাই তিনি করেছিলেন। পরবর্তীতে সেখানে গিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল, তাকে জেলেও খাটতে হয়েছে। আর এর পাশাপাশি আরজিকর আন্দোলন রয়েছে। আরজিকর আন্দোলনে যেখানে ডাক্তার, সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল, সেখানে বামেদের মুখও দেখতে পাওয়া গিয়েছিল, যদিও তারা বলেছিল যে না, আমরা সাধারণ নাগরিক হিসাবেই কাজ করছি। আর এবার এই সিজেপি তারা একটা বিষয় নিয়ে আন্দোলন করছে, পথে নেমেছে, কিন্তু তাদের লক্ষ্যটা কি? অবশ্যই সেটা পরবর্তীতে মানে কোনো দিকে মোড় নিচ্ছে কিনা, মানে রাজনীতির আঙিনায় চলে যাচ্ছে কিনা। নিট প্রবেশিকা পরীক্ষা নিয়ে সেখানে স্বচ্ছতা আনা, স্বচ্ছ নিয়োগ আনা, এমন একাধিক দাবি নিয়ে তারা পথে আন্দোলন করছে, কিন্তু সেটা অন্যদিকে মোড় নেয় কিনা অবশ্যই নজর থাকবে। কিন্তু এরই মধ্যে এই যে ডিজিটাল ট্রোল আর স্যাটায়ার দিয়ে রাষ্ট্রকে প্রশ্ন করা সহজ, কিন্তু বিকল্প পরিকাঠামো না গড়ে কেবল ব্যবস্থা প্রত্যাখ্যান ও নোটার ডাক দিলে তা আদতে যে রাজনৈতিক নৈরাজ্য ও ভোটাধিকার নষ্ট করার শামিল। তাই 2029 সালের নির্বাচনে সিজেপি কোনো অলৌকিক বিপ্লব আনবে না। হয় তারা প্রথাগত রাজনীতির হাঙরদের পেটে যাবে, না হয় নিজেরাই সেই ব্যবস্থার অংশ হয়ে উঠবে। ভারতের ভোটারদের মনে রাখতে হবে, ইন্টারনেটের লাইক কমেন্ট দিয়ে রাষ্ট্র চলে না, আর ব্যঙ্গ দিয়ে ক্ষোভ প্রকাশ করা গেলেও নীতি নির্ধারণ করা যায় না। আপনারা মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকদের কৌশল বা তাদের নজর কাটতে পারবেন, তারা ভুল পথে চালিত হচ্ছে সেটা নজরে কেটে তাদের সঠিক পথে চালনা করতে পারবেন। কিন্তু যদি মনে করে থাকেন 2029-এ আপনারা রাজনীতিতে এসে ক্ষমতায় বসবেন, সিংহাসনে বসবেন, সেটা করা যায় না। ককরোচ জনতা পার্টি বা সিজেপি তাদেরকে এটা বুঝতে হবে। ককরোচদের এই গর্জনের আড়ালে তাই লুকিয়ে রয়েছে হয়তো আর একটা রাজনৈতিক বিভ্রান্তির বিপজ্জনক ফাঁদ, যেটা এই মুহূর্তে রাজনৈতিক কারবারিরা মনে করছেন। ককরোচরা কি নিজেদের অরাজনৈতিক এবং স্যাটারিক্যাল চরিত্র আদৌ বজায় রাখবে, নাকি 2029 সালের লোকসভা নির্বাচনের উত্তাপে তারাও কোনো রাজনৈতিক শিবিরে ভিড়ে যাবে? অবশ্যই উত্তর এখন সময়ের গর্ভে। কিন্তু এই মুহূর্তে এই সিজেপির যে ভূমিকা দেখা যাচ্ছে, যেভাবে তাদের আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং সেখানে এই রাজনীতিকদের মুখ তারা যাচ্ছেন, তাদের অনশন ভাঙাচ্ছেন। সোনাম ওয়াংচুক তিনি অনশন করছিলেন, যদিও 18 দিনের মাথায় তার সেই অনশন তাকে ভাঙতে হয়। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত বহু মানুষ তারা অনশন করছিলেন, যদিও সেই অনশনে কিছুটা ব্যাঘাত ঘটেছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য মুখ আমরা দেখেছিলাম। সৃজন ভট্টাচার্য দেখা গিয়েছে, মহুয়া মৈত্রকে দেখা গিয়েছে, এমনকি আপের সাংসদদের দেখা গিয়েছে, বিদ্রোহী সাংসদ বা বিরোধী সাংসদদের দেখা গিয়েছে। অর্থাৎ তাহলে এই জায়গায় প্রশ্ন উঠছে যে এবার কি সিজেপির যারা
তারা কি এই মুখগুলিকে কাজে লাগিয়ে রাজনৈতিক মাইলেজ পেতে চাইছে? তারা বলছেন মুখে যে তারা রাজনীতিতে আসতে চান না, কিন্তু ঘুরপথে ওই দুমুখো সাপের মতন তারা এজেন্ডা মেকার হিসাবে কাজ করতে চাইছে। 2029-এর নির্বাচন কি এখন তাদের পাখির চোখ? 2029-এর নির্বাচন এলেই যখন হয়তো নির্বাচন ঘোষণা হবে তখন অবশ্যই দেখতে হবে এই সিজেপি তারা কোথাও কোথাও আবার তাদের প্রার্থীর নাম ঘোষণা করে কিনা। এখন অবশ্যই সেই সময়ের দিকে নজর থাকবে, সেই উত্তরের খোঁজে আমরা থাকব। তবে আজকের বিগ স্টোরি এখানেই শেষ করছি। দেখতে থাকুন পরবর্তী খবর। শুভরাত্রি।